বন্ধুরা, আমি চলে এসেছি রবীন্দ্র কুঠিবাড়িতে। আজকে আপনাদের নিয়ে যাব এখানকার যে জাদুঘরটি রয়েছে, অর্থাৎ কুঠিবাড়িকে যে জাদুঘরে পরিণত করা হয়েছে। সেখানে সাধারণত ক্যামেরা অ্যালাউ নয়, তবুও মোবাইল দিয়ে যতটুকু পেরেছি এখানকার ছবি তুলে আজকে এই ছবিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, আমি ঢুকে পড়েছি শিলাইদহ কুঠিবাড়ির অভ্যন্তরে। দেখুন, 0 কিলোমিটার দেখাচ্ছে, অর্থাৎ এ পর্যন্ত একসময় রাস্তার সীমানা ছিল। পরবর্তীতে সেটিকে আরও বর্ধিত করে পিছনের দিকে গেট পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু একসময় মূল গেটটি ছিল এটি। এই গেট অতিক্রম করেই ভিতরে ঢুকতে হতো, আর এই পর্যন্ত ছিল রাস্তার অংশ। কিন্তু এখন রাস্তার বেশ খানিকটাও এই চৌহদ্দির মধ্যে নিয়ে আসা হয়েছে। বন্ধুরা, এখানে চমৎকার একটি পালকির মডেল রাখা হয়েছে। এই পালকির আদলে ভিতরে অরিজিনাল পালকিগুলো রাখা আছে, আমরা সেটা একটু পরেই দেখব। কিন্তু এই পালকিটিও দেখতে অসাধারণ। এটি সেলফি স্ট্যান্ড হিসাবে এখানে সেট করা হয়েছে। দেখুন, এর মধ্যে দিয়ে কুঠিবাড়িটি দেখতে কি অপূর্ব লাগছে। এই মুহূর্তে পরিচ্ছন্ন কর্মীরা কাজ করছে, ঘাস টাস পরিষ্কার করে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, কিন্তু সবুজ ঘাস এখনও পুরো সবুজ হয়ে ওঠেনি। বন্ধুরা, আমার সবুজ মাঠ দেখলে পাগল হয়ে যেতে ইচ্ছে করে, সেই সবুজ এখনও আসেনি। একটু বর্ষার পানি পড়লেই সম্ভবত সেটি চমৎকার সবুজ হয়ে যাবে। কুঠিবাড়ির দুপাশে পাম ট্রি রয়েছে, সেই পাম গাছ লম্বা হয়ে আকাশের দিকে উঠে গেছে। আমরা জানি অনেক পুরনো এই পাম গাছ। আমরা গেটের একদম সামনে চলে এসেছি। এই গেটটি অতিক্রম করে এক্ষুনি ঢুকে যাব এই সুন্দর কুঠিবাড়ির ভিতরে, যা ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে, অর্থাৎ 1880-90 সাল বা তারও পরের ইতিহাস বা সময়কালের স্মৃতি তুলে ধরবে এই কুঠিবাড়ি তথা এই জাদুঘরটি। বন্ধুরা, এখানে কি আছে এটি যদি জানতে চান, তাহলে এক কথাই বলবো যে এখানে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত প্রচুর ঘটনাবলীর সাক্ষী বেশ কিছু ছবি, তার ব্যবহৃত কিছু জিনিসপত্র, যা সাধারণত সব জায়গায় সব মিউজিয়ামে স্থান পায়। এখানেও তাই হয়েছে। এখানে তার ব্যবহৃত কিছু জিনিসপত্র আমরা দেখব, এবং সবচেয়ে বেশি আছে সেটি তার ছবি এবং তার লেখার কিছু অংশবিশেষ। তো যারা রবীন্দ্রনাথকে ভালোবাসেন তাদের কাছে আজকের এই পর্বটি হয়ে উঠতে যাচ্ছে অনেক সুন্দর এবং স্মৃতিময়। বন্ধুরা, এখানে আসার আগে কিভাবে এসেছিলাম তার একটি ঝলক দেখায়। আমরা কুষ্টিয়া থেকে গড়াই নদী পাড়ি দিয়ে এই যে আমরা সড়ক সেতুতে যাচ্ছি, পাশে রেল সেতু, এই সেতু পাড়ি দিয়ে কুমারখালী রোডে গিয়ে এখানে পৌঁছেছিলাম। গেটে পৌঁছার পরে একটু সময় হাতে ছিল, দোকানগুলো দেখে নিলাম। এখানে নানান কুটির শিল্প এবং হস্তশিল্পের দোকান রয়েছে, এখানে একতারা রয়েছে, এখানে কাঠের জিনিসপত্র রয়েছে এবং বিভিন্ন শৌখিন দ্রব্য রয়েছে, যা আপনারা এখান থেকে সহজেই কিনে নিয়ে যেতে পারেন। এছাড়াও এখানে গেটের কাছে রয়েছে মাটির তৈরি তৈজসপত্র তথা আমাদের নিত্যদিনের ব্যবহার্য কিছু ক্রকারিজ সামগ্রী, যেগুলো মাটির। আপনারা এখান থেকে এগুলো সহজলভ্য হিসাবে কিনে নিয়ে যেতে পারেন। বন্ধুরা, আমরা ঢুকে পড়েছি আমাদের কাঙ্ক্ষিত এই মিউজিয়ামের ভিতরে। আমরা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ছবি দেখলাম। এটি প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের, অর্থাৎ এটি রবীন্দ্রনাথ ঠাকুরের দাদার ছবি। উনি জমিদার ছিলেন এবং খুব নামকরা ব্যক্তি ছিলেন, তার বাবাও তাই। এখানে একটি পানি পরিশোধন করার একটা ফিল্টার দেখতে পাচ্ছি সেই সময়ের। দেখুন কত পুরো মেটাল এটি, আর এইটি হলো সেই মেটাল সাবস্টেন্সটি বা পানি রাখার বস্তুটি এখানে রাখার জন্য। বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের 4 সন্তানকে। তারা হলেন সোমেন্দ্রনাথ, রেণুকা, মীরা, মাধুরীলতা। এখানে মৃণালিনী দেবী অর্থাৎ রবীন্দ্রনাথের স্ত্রীর সঙ্গে তাকে দাঁড়ানো অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর বয়স তখন বেশ কম ছিল, সেটা বুঝতেই পারছি আমরা এই ছবি দেখে। এখানে তার নিত্য ব্যবহার্য কিছু জিনিসপত্র রয়েছে, যেমন আলমারি, যে আলমারিতে কাপড় চোপড় হয়তো রাখতেন সেটি। এখানে একটি চমৎকার কবিতার অংশ বিশেষ রয়েছে তার ছবির সঙ্গে। পোকা মাকে সুধাই ডেকে এলেম কোথা থেকে, কোনখানে তুই কুড়িয়ে ফেলি আমারে। রবীন্দ্রনাথ ঠাকুরের শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত বিভিন্ন বয়সের ছবি এক নজরে দেখার জন্য এখানে রাখা আছে সবগুলো। উপর থেকে ধারাবাহিকভাবে আসলে একদম শেষ সময় পর্যন্ত তার বিভিন্ন সময়ের ছবি এখানে রাখা রয়েছে। এখানে একটি 8 কোণা টেবিল দেখতে পাচ্ছি, হয়তোবা তিনি
এই টেবিল ব্যবহার করতেন বারান্দায় বসে বা কোথাও বসে লেখালেখির জন্য অথবা কোনো জিনিসপত্র রাখায়। এখানে একটি লোহার সিন্দুক রয়েছে, জমিদার বাড়িতে থাকতো এটি, সুতরাং সিন্দুকের প্রয়োজন ছিল। এটি একটি ঘাস কাটার মেশিন। এই মেশিনটিতে লেখা আছে 1870 সাল, সম্ভবত কারখানার সময়কালের উল্লেখ করা হয়েছে। এটি NY, তার মানে নিউ ইয়র্ক হতে পারে। আর এটি একটি রোলার যা মাটি সমান করার কাজে ব্যবহৃত হয়। এখানে রবীন্দ্রনাথের দুটি ছবি স্থান পেয়েছে এবং তার মাথার উপরে পরিণত বয়সের একটি চমৎকার ছবি, একটি গাউন পরা একটা ছবি এখানে দেখতে পাচ্ছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বোটে চড়ে পদ্মা ভ্রমণ করতে ভীষণ পছন্দ করতেন, তাই বোটটিকেও তিনি খুব আপন মনে করতেন। চিহ্নপত্রের কোনো একটি জায়গায় তিনি লিখেছেন, আমি এখন বোটে, এ যেন আমার নিজের বাড়ি, এখানে আমিই একমাত্র কর্তা, এখানে আমার উপরে, আমার সময়ের উপরে আর কারো কোনো অধিকার নেই। এই বোটটি আমার পুরনো ড্রেসিং গাউনের মতো, এর মধ্যে প্রবেশ করলে খুব একটা ঢিলে অবসরের মধ্যে প্রবেশ করা যায়। যেমন ইচ্ছে ভাবি, যেমন ইচ্ছে কল্পনা করি, যত খুশি পড়ি, যত খুশি লিখি এবং যত খুশি নদীর দিকে চেয়ে টেবিলের উপরে পা তুলে দিয়ে আপন মনে এই আকাশপূর্ণ, আলোকপূর্ণ, আলস্যপূর্ণ দিনের মধ্যে নিমগ্ন হয়ে থাকি। এখন প্রথম দিন কতক আমার এই পূর্ব পরিচিতের সঙ্গে পুনর্মিলনের নতুন বাধু বাধু ভাবটা কাটাতেই যাবে। তারপর নিয়মিত লিখতে, পড়তে, নদীর ধারে বেড়াতে বেড়াতে আমাদের পুরাতন সখ্য আবার বেশ সহজ হয়ে আসবে। বাস্তবিক পদ্মাকে আমি বড় ভালোবাসি। ইন্দ্রের যেমন ঐরাবত, আমার তেমনি পদ্মা আমার যথার্থ বাহন। খুব বেশি পোষ মানা নয়, কিছু বুনো রকম, কিন্তু ওর পিঠে এবং কাঁধে হাত বুলিয়ে ওকে আমার আদর করতে ইচ্ছে করে। তখন পদ্মার জল অনেক কমে গেছে, বেশ স্বচ্ছ কৃষকায় হয়ে এসেছে, একটি পাণ্ডবর্ণ সিপচিপে মেয়ের মতো। নরম শাড়িটি বেশ গায়ের গতির সঙ্গে সঙ্গে বেঁকে যাচ্ছে। আমি যখন শিলাইদহে বোটে থাকি তখন পদ্মা আমার পক্ষে সত্যিকার একটি স্বাতন্ত্র মানুষের মতো। অতএব তার কথা যদি কিছু বাহুল্য করে লিখি তবে সে কথাগুলো চিঠিতে লেখাবার অযোগ্য বলে মনে করা উচিত হবে না। সেখানে রবীন্দ্রনাথকে ভাবনারত অবস্থায় দেখতে পেলাম। এখানে তার বজরাটি, যে বজরার গল্পটি উনি চিহ্নপত্রও করেছেন, এই বজরায় চড়েই উনি কলকাতা থেকে আসতেন এবং এই বজরার মধ্যে তার প্রচুর সময় কেটেছে। এখানেও এই বজরাকে নিয়েই একটি চমৎকার কথা বা তার একটা চিঠি বা কিছু একটি লেখা রয়েছে। অসাধারণ ভালোবাসতেন তিনি এই বজরাকে, যিনি কলকাতা থেকে এই বজরায় চড়ে পদ্মায় ভাসতে থাকতেন এবং তার অনেক লেখার মধ্যে এই পদ্মা এবং বজরার বা নৌকার কথা রয়েছে। এখানে একটি হাতে টানা পালকি, অর্থাৎ যেটি 4 জন মিলেই টানবে কিন্তু উনি বসে থাকবেন, এরকম একটি খোলা পালকির ছবি রয়েছে। কিন্তু একটু পরেই আমরা দেখতে পাবো মূল পালকিগুলো, যেগুলোতে উনি বা ওনার পরিবারের সদস্যরা আসতেন। এই যে দেখুন বন্ধুরা, এখানে দুটি পালকি পাশাপাশি রাখা আছে, আমাদের সামনে একটি, বাম পাশে আরেকটি রয়েছে। সেই সময়ের এই পালকিগুলো এখন আমাদের সমাজে আর চোখে পড়ে না, বাট এক সময় মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য, বিশেষ করে অভিজাত ফ্যামিলিতে এগুলো খুব ব্যবহৃত হতো। এটি একটি ফাইল ক্যাবিনেট। তখনকার সময় ফাইল ক্যাবিনেটের এরকমই ছিল দৃশ্য, হয়তো সেটিই ছিল তখনকার যুগের সব থেকে আধুনিক অভিজাত। তার পড়ার টেবিল, কাজ করার টেবিল, হয়তোবা লেখালেখিরও টেবিল। এখানে তার বজরার একটি চমৎকার মডেল রাখা আছে, কাঠ দিয়ে বানানো। এটি পরবর্তীতেই বানানো হয়েছে, বাট এটিই তার বিখ্যাত সেই বজরা বা বোট, যে বোটে উনি ভেসে বেড়াতেন পদ্মার বুকে। পুরো বাড়িটিতে যা যা আছে সব আপনাদের দেখানোর চেষ্টা করছি, কোনো কিছুই বাদ যায়নি। যতটুকু খোলা পেয়েছি, যে সমস্ত দরজায় যেতে পেরেছি, সব আপনাদের দেখাচ্ছি। চমৎকার একটি ছবি রবীন্দ্রনাথ ঠাকুরের। একজন রাজপুত্র জন্মেছিল এখানে, আমরা কেউ তাকে দেখিনি, শুনেছি তার গায়ের রং কনক চাপার আভা। রবীন্দ্রনাথের ছবির নিচে এই সুন্দর কয়েকটি কথা লেখা, আরও একটু ছিল, আমি পুরোটা পড়লাম না, কিন্তু অদ্ভুত চমৎকার একটি প্রতিচ্ছবি রবীন্দ্রনাথ ঠাকুরের। তার চেহারার মধ্যে ভেসে ওঠে একটি আধ্যাত্মিক সত্তা, অনেক ভাবনা, চিন্তা এবং গভীর কিছু তত্ত্ব অনুসন্ধানের যে চেহারা মানুষের মধ্যে ফুটে ওঠে কখনো, রবীন্দ্রনাথ ঠাকুরের চেহারার মধ্যে সেই বিষয়টি ফুটে ওঠে সব সময়। এখানে আমরা যে দৃশ্যটি দেখছি, এটি মূলত উনি যে লেখালেখি করতেন, সেই লেখাটা কখনো একবারে সম্পন্ন হতো না। তিনি প্রচুর কাটতেন আর লিখতেন। এই কাটতে কাটতে কখনো সেটি ছবির
চেহারা পেত, সেটাই তিনি রেখে দিয়েছেন সেভাবেই। সুতরাং এই সমস্ত লেখালেখিগুলো কখনো সেটি কবিতা বা গানের কথা, কিন্তু সেটি আবার একাধারে তার ছবির মতো। তিনি এই যে কলম দিয়ে কেটেছেন, লিখেছেন, আবার কেটেছেন, কাটতে কাটতে একসময় সেটি ছবির মতো হয়ে গেছে। এরকম প্রচুর কর্ম তার রয়েছে। আমাদের চিন্তায়, আমাদের মননে, আমাদের অনুভূতিতে, সব কিছুতেই রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা খুঁজে পাই। এটি তার নিজের হাতের লেখা ইংরেজি কোনো একটি প্রবন্ধ বা কোনো একটি চিঠি হতে পারে। তার ইংরেজি লেখাটাও কিন্তু দারুণ সুন্দর ছিল। বন্ধুরা, আমরা দোতলায় উঠে যাচ্ছি। আমরা এতক্ষণ নিচতলায় ছিলাম। আমরা এই যে দ্বিতীয় তলার কক্ষে প্রবেশ করতে যাচ্ছি। এখানে আমরা ঢুকলাম। এখানেও বেশ কিছু তার ব্যবহৃত জিনিসপত্র আমরা দেখতে পাবো, ছবি আছে। এখানে ময়মনসিংহের কোনো একটি জায়গায় তিনি গিয়েছিলেন, সেখানকার ছবি আমরা দেখলাম শিশুদের মাঝে। এখানে ওই যে একটু আগে বললাম লেখালেখি করা, কাটা ছেঁড়া করা, সেগুলো ঘষা মাজা করতে করতে একটা চমৎকার ছবির রূপ পেয়ে যেত। তিনি সেটাকে নষ্ট করেননি। পাবনা প্রাদেশিক সম্মেলনেতে উনি যখন গেলেন, সেখানকার একটি দৃশ্য এটি। দেখুন, এখানে মহাত্মা গান্ধীর সঙ্গে তার চমৎকার একটি ছবি রয়েছে, পাশে তার অনুসারীরা রয়েছে। এটি সম্ভবত শান্তিনিকেতনের একটি ছবি। ছবিটা আমি এর আগেও দেখেছি অন্য একটি জায়গায়। এখানে শিলাইদহে প্রজাদের মাঝে তিনি কিছুটা সময় ব্যয় করেছেন এবং সেই সময়টিও একটি ছবি আকারে ধারণ করে স্মৃতিচিহ্ন হিসেবে রেখে দেওয়া আছে। বন্ধুরা, এটি একটি সোফা। যে সোফাটি তিনি ওই সময় ব্যবহার করতেন, সেটি এখন ছিঁড়ে ভরে অনেকটা নষ্ট হয়ে গেছে। এখানে প্রলয় নৃত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছবি হয়তো আঁকা, সেটি তার নিজের আঁকা কিনা আমার জানা নেই, তবে এই রকম অবস্থায় তার একটি ছবি আমরা দেখলাম। দেখুন, এইখানে একটি চমৎকার কবিতা রয়েছে। আপনাদের কবিতাটা আমি একটু পড়ে শোনাই। আমি যেহেতু দর্শনের মানুষ, অসাধারণ একটি কবিতা এবং যার মধ্যে দার্শনিকতা এবং আধ্যাত্মিকতা লুকিয়ে রয়েছে, সেই মেটাফিজিক্যাল কবিতাটি আমি একটু পড়ছি। বৎসর বৎসর চলে গেল, দিবসের শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল পশ্চিম সাগর তীরে নিস্তব্ধ সন্ধ্যায়, কে তুমি? পেল না উত্তর। অসাধারণ একটি প্রশ্ন কবির, এবং এই প্রশ্নের উত্তর আজও মেলেনি। এটি পাওয়া যায় না আসলে, কারণ জগতের মূল সত্তা কোথায় আছে, কি অবস্থায় আছে, তা আমরা অনেকেই জানি না। তার ব্যবহৃত একটি খাট এখানে রয়েছে, হয়তো এই খাটেই উনি ঘুমাতেন। তার শ্বশুরবাড়ির একটি ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ির খুলনাতে যেটি অবস্থিত, এটি পতিশোরের জমিদার বাড়ির একটি ছবি এখানে রয়েছে। এটি কাচারি বাড়ি শাহজাদপুর। এখানে তার ব্যবহৃত একটি গোল টেবিল রয়েছে। জানি না ডাইনিং টেবিল হিসেবে এটা ব্যবহার করতেন কিনা, তবে উনি লেখালেখির কাজে বেশিরভাগ সময় অধিকাংশ টেবিল বা অন্যান্য আসবাবপত্রগুলো ব্যবহার করেছিলেন সেই সময়। আমরা বারান্দায় চলে আসলাম। এখানে একটি স্পিড বোট বা একটি বোট দেখতে পাচ্ছি, স্টিলের তৈরি। সেই সময় হয়তো এটি ব্যবহার করা হতো। এবং এইখানে একটি পন্টুন রাখা রয়েছে, সেই পন্টুনে ওঠার জন্য একটি সিঁড়িও তৈরি করা হয়েছিল। বন্ধুরা, উপর থেকে দেখলে ঠিক এই রকম সুন্দর দেখায় সামনের আঙিনাটি। ভালো থাকবেন। আপনাদের জন্য এইটুকু করতে পেরে আমি নিজেও খুশি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন এবং ভ্রমণ করবেন। আল্লাহ হাফেজ।